শ্বাস প্রশ্বাস চলছে মৃদু, দিচ্ছে কাঁটা শরীর জুড়ে। হঠাৎ করে কান্নার আওয়াজ, কেমন যেন বিশ্রী সুরে। দমকা হাওয়ায় নিভল বাতি, খুলল ঘরের দরজা। গা ছমছম আমেজ থাকুক, শুরু হোক ভূত চর্চা। বাংলা সাহিত্য প্রেমীদের কাছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অবশ্যই পছন্দের সারির একদম প্রথম দিকেই থাকে। কম বেশি আমাদের প্রত্যেকেরই স্কুল জীবন থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন গল্প বা উপন্যাসের সঙ্গে নানান রকম অভিজ্ঞতা রয়েছে। কি ঠিক বলছি তো? রামের সুমতি, মহেশ থেকে শুরু করে দেবদাস, দেনা পাওনার মতো নানান সব কালোজয়ী উপন্যাস এবং ছোট গল্প বরাবরই আমাদের বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। আর আমার মনে হয় লালু তার মধ্যে অন্যতম। যেই গল্পগুলো ছোটবেলায় একসময় পড়ার বইয়ের সব থেকে ইন্টারেস্টিং অংশ ছিল, সেই গল্প আজ আপনাদের পছন্দের ভূত চর্চায়। মাঝখানের 2 সপ্তাহ বিরতি, তার জন্য অবশ্যই ক্ষমা প্রার্থী। তবে এবার আবার ফিরে এলাম নতুনভাবে। কথা দিচ্ছি, এবার থেকে প্রতি সপ্তাহে ঠিক শনিবার রাত্রি 9:30টায় আনব বাংলা সাহিত্যের খনি থেকে একটা করে হিরে খনন করে, শুধুমাত্র আপনাদের জন্য। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প। ছেলেবেলায় আমার একটা বন্ধু ছিল, নাম লালু। অর্ধ শতাব্দীর আগের কথা। সময়টা এত কাল আগের যে তোমরা হয়তো ঠিকমতো ধারণাও করতে পারবে না। আমরা একটা ছোট বাংলা স্কুলে একই ক্লাসে পড়তাম। আমাদের বয়স তখন ওই 10 কিংবা 11। যাই হোক, যেটা বলছিলাম, লালুর মাথায় মানুষকে ভয় দেখাবার বা জব্দ করার কত কৌশল যে ছিল তার কোনো ঠিকানা নেই। একবার তো ও ওর নিজের মাকেই রাবারের সাপ দেখিয়ে এমন বিপদে ফেলেছিল যে বেচারি ভয় পেয়ে পা মুচকে প্রায় 7-8 দিন খুঁড়িয়ে চলতেন। বাবারে, সর্বনাশ সর্বনাশ! শেষ পর্যন্ত সাপের ভয় দেখালে? না, এ ছেলে ছেলে নয়, আজ তো একটা শয়তান। হ্যাঁ গো, আমি আর পাচ্ছি না। এবার ওর জন্য একজন কড়া মাস্টার ঠিক করে দাও তো। সন্ধ্যাবেলা এসে পড়াতে বসবেন। দেখি ওর কখন উপদ্রব করবার সময় পায়। ব্যাস, এই কথা শুনে লালুর বাবা মানে মনোরঞ্জন বাবু, যিনি নিজে একজন মস্ত বড় উকিল, তিনি নিজের চেষ্টায় অনেক দুঃখ সয়ে লেখাপড়া করেছিলেন। তিনি তখন হেসে জবাব দিলেন, না না নন্দরানী, না, আমার তো নিজের কখনো মাস্টার টাস্টার ছিল না। আমি চাই ছেলেও অমন করেই বিদ্যে লাভ করুক। তবে হ্যাঁ, একটা শর্ত আছে। কি শর্ত? বলছি, যেবার লালু ক্লাসের পরীক্ষায় প্রথম না হতে পারবে, ঠিক সেবার থেকে ওর জন্যে বাড়িতে টিউটর রাখা হবে। শুনে লালুর স্বস্তির নিঃশ্বাস পড়ল। সে যাত্রা লালু পরিত্রাণ পেয়ে গেল বটে, কিন্তু মনে মনে ও মায়ের উপর খুব চটে রইল। কারণ ও জানত বাড়িতে মাস্টার ডেকে আনা আর পুলিশ ডেকে আনা দুটোই সমান। লালুর বাবা ধনী গৃহস্থ। বছর কয়েক হলো পুরনো বাড়ি ভেঙে একটা 3 তলা বাড়ি করেছেন। সেই থেকেই লালুর মায়ের দীর্ঘদিনের আশা তার গুরুদেবকে একবার এ বাড়িতে এনে তার পায়ের ধুলো নেবেন। কিন্তু গুরুদেব বৃদ্ধ মানুষ, ফরিদপুর থেকে অত দূরে আসতে রাজি হতেন না। কিন্তু এবার সেই সুযোগ ঘটল। স্মৃতিরত্ন সূর্যগ্রহণ উপলক্ষে কাশী এসেছেন। সেখান থেকে লিখে পাঠিয়েছেন পত্র মারফত।
ফেরার পথে নন্দরানীকে তিনি আশীর্বাদ করে যাবেন। শুনে নন্দরানী বেশ উচ্ছ্বসিত। ওরে, কে কোথায় আছিস? তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, গুরুদেব আসছেন। আজ আমার কতদিনের মনস্কামনা সিদ্ধ হবে। বাড়িটা বাড়িটা পবিত্র হয়ে যাবে। শোন, নিচের বড় ঘরটা থেকে সব আসবাবপত্র সরিয়ে ফেল। নতুন ফিতের খাট, নতুন বিছানা তৈরি হয়ে আসবে। গুরুদেব ওখানে শোবেন। তেতলার ঠাকুর ঘরে ওনার তো উঠতে কষ্ট হবে, তাই এই ঘরের এক কোণেই ওনার পুজো আহ্নিকের জায়গা কর। ব্যাস, নন্দরানীর কথা মতো শুরু হলো তোড়জোড়। বাড়িতে সাজো সাজো রব। তারপর কেটে গেল কয়েকদিন। দিন কয়েক পর গুরুদেব এসে উপস্থিত হলেন। কিন্তু কি দুর্যোগ! আকাশ ছেয়ে কালো মেঘের ঘন ঘটা, যেমন ঝড় তেমন বৃষ্টি। এদিকে সবই নাড়ু মিষ্টি ইত্যাদি ইত্যাদি তৈরি করতে, ফল ফুল সাজাতে লালুর মা নিঃশ্বাস নেবার সময়টুকুই পান না। তারই মধ্যে স্বহস্তে ঝেড়ে ঝুড়ে মশারি গুঁজে বিছানা করে দিয়ে গেলেন। নানান কথাবার্তায় সেদিন বেশ রাত হয়ে গেল। গোটা রাস্তা আস্তে আস্তে গুরুদেব ক্লান্ত, তাই আহারাদি সেরে শয্যা গ্রহণ করলেন। চাকর বাকর তারপর ছুটিও পেল। সুকোমল শয্যার পারিপাট্যে প্রসন্ন গুরুদেব মনে মনে তৃপ্ত হয়ে নন্দরানীকে আশীর্বাদ করলেন। আহা, নন্দরানী মা আমার লক্ষ্মী, সুখে থাকো মা, সুখে থাকো। উফ, শরীরটা আজ বড় ক্লান্ত, এবার একটু চোখ বুঝি। গুরুদেব মনে মনে আশীর্বাদ করে স্বস্তির নিঃশ্বাস ফেলে বেশ আরাম করে শুয়ে পড়লেন। তারপর আস্তে আস্তে রাত বাড়তে লাগলো। রাত তখন গভীর। হঠাৎ করেই গুরুদেবের ঘুম ভেঙে গেল। এ কি, জল পড়ছে! গুরুদেবের ঘুম গেল হঠাৎ করে ভেঙে, কারণ তার সুপরিপুষ্ট পেটের উপর ফোঁটায় ফোঁটায় পড়ছে ঠান্ডা জল। এবার গুরুদেব খানিক বিরক্ত হলেন। মাথার কাছে রাখা গামছাটা দিয়ে গা মুছলেন। তারপর বেশ বিরক্তি ভরে বললেন, নন্দরানী, নতুন বাড়ি করলে বটে, কিন্তু পশ্চিমের কড়া রোদে চাঁদটা এর মধ্যেই ফেটে গেছে দেখছি। গুরুদেব ভাবলেন ছাদ ফেটে জল পড়ছে, অতএব কিছু একটা ব্যবস্থা তো করতে হয়। কি করবেন ভেবে মাথায় এলো খাটখানা টেনে অন্যদিকে সরিয়ে নিয়ে গেলে কেমন হয়। ভারী তো নয় খাটটা, ফিতের খাট, মশারি শুদ্ধ সেটা ঘরের আর এক ধারে টেনে নিয়ে যায়। ব্যাস, যেমন ভাবা তেমন কাজ। গুরুদেব খাটটা ধরে অন্য ধারে নিয়ে গিয়ে আবার শুয়ে পড়লেন। কিন্তু ওই আধ মিনিট, তার বেশি নয়। চোখ দুটো সবে বুজেছেন, অমনি দু চার ফোঁটা টপ টপ করে ঠান্ডা জল পেটের ওপর ঠিক একই স্থানে এসে ঝরে পড়ল। এবার গুরুদেব বেশ বিরক্ত হলেন, সঙ্গে খানিকটা ভয়ও পেলেন। এই এই ছাদটা দেখছি এ কোণ থেকে ও কোণ পর্যন্ত পেটে গেছে। স্মৃতিরত্ন আবার উঠলেন, আবার খাট টেনে অন্য ধারে নিয়ে গেলেন, আবার শুয়ে পড়লেন। আবার পেটের ওপর একইভাবে জল ঝরে পড়ল। এমন করে কতবার যে তিনি খাটটাকে এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক টানলেন তার কোনো ইয়ত্তা নেই। পেটের জল মুছলেন কতবার তা তো হিসেব করাই যায় না। শেষে দেখলেন বিছানাটাও ভিজে যাব, শোবার জো নেই। বুড়ো মানুষ, অজানা জায়গায় দৌড় খুলে বাইরে যেতেও ভয় করে, আবার ঘরে থাকাও বিপজ্জনক। কি জানি
ফাটা ছাদ ভেঙে হঠাৎ যদি মাথায় পড়ে। ভয়ে ভয়ে দরজা খুলে বারান্দায় এলেন। বারান্দায় এসে দেখলেন সেখানে একটা লণ্ঠন জ্বলছে ঠিকই, কিন্তু না, কেউ কোথাও নেই। ঘোর অন্ধকার, যেমন বৃষ্টি তেমন ঝোড়ো হাওয়ার দাপট। দাঁড়াবার জো নেই। কোথায় চাকর বাকর, কোন ঘরে তারা শোয়, কিছুই তিনি জানেন না। তাই অগত্যা চেঁচিয়ে হাঁক পাড়লেন। ওরে ওরে কে আছিস? ওরে ওরে কেউ শুনছিস? না, গুরুদেবের চেঁচামেচিতে কেউ সাড়া দেয় না। অগত্যা বারান্দার এক ধারে একটা বেঞ্চি নজরে এলো। লালুর বাবার গরিব মক্কেলরা এসে ওখানে বসত। গুরুদেব তাতেই বসলেন। ততক্ষণে উত্তরে বাতাসে বৃষ্টির ছাটের আমেজ বেশ বাড়ছে। শীতে গাটাও খানিক শিরশির করছে। কোনো মতে ধুতির কোঁচার খুঁটটা গায়ে জড়িয়ে নিলেন। পা দুটো যথাসম্ভব ওপরে তুলে বসলেন। হঠাৎ এরম সময় এক অভাবনীয় নতুন উপদ্রব। পশ্চিমের বড় বড় মশা দুই কানের পাশে এসে জুড়ে দিল গান। মশার তীব্র ভনভনে গুরুদেব এবার বেশ আতঙ্কিত। এরা তো মশা নয়, ডাঁশ, পঙ্গপালের মতো ঝাঁকে ঝাঁকে। কামড়া বেটাতে যত পারিস কামড়া, আমি আর পারি নে। কি নাজেহাল অবস্থা বলুন তো। সারা রাত বেচারা এক ধার থেকে অন্য ধারে ছুটে গেলেন, গামছা ঘোরালেন, না, কিছুতেই রক্ষা পেলেন না। কল্পনায় দেখলেন নন্দরানী সুকোমল শয্যায় মশারির মধ্যে আরামে নিদ্রিত, আর তার এই দশা। দেখতে দেখতে ঘুমের ঘোরে তিনি প্রায় অচেতন হয়ে বারান্দার এক কোণে পড়ে রইলেন। এদিকে নন্দরানী ভোর না হতেই উঠেছেন। গুরুদেবের পরিচর্যায় লাগতে হবে। নিচে নেমে এসে দেখলেন দোর খোলা। ঘরের মধ্যে মুখ বাড়িয়ে দেখলেন গুরুদেব তো নেই। কিন্তু কি ব্যাপার? নন্দরানী বেশ অবাক, আর মনে মনে খানিক ভয়ও পেয়েছেন। ও মা, দক্ষিণ দিকের খাট উত্তর দিকে কেন? ক্যাম্বিসের ব্যাগটা মাঝখানে রাখলো কে? কুশাকুশি আসন সব এলোমেলো। এ কি হলো? ওরে রাম লক্ষণ, রঘুবীর! ও, কেউ তো এখনো ওঠেনি। গুরুদেব গেলেন কোথায়? আরে ওটা কি? হঠাৎ করে নন্দরানীর চোখে পড়ল এক কোণে আলো অন্ধকারে মানুষের মতো কি একটা বসে। সাহসে ভর করে একটু কাছে গিয়ে ঝুঁকিয়ে দেখেন তার গুরুদেব। নন্দরানী তৎক্ষণাৎ আর্তনাদ করে উঠলেন। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আপনি আপনি এখানে কেন? গুরুদেব ঘুমের ঘোরে ধীরে ধীরে সোজা হয়ে বসলেন। তারপর ভাঙা ভাঙা গলায় বললেন, আর রাত দুঃখের আর পার ছিল না যে মা। নতুন বাড়ি করেছো বটে মা, কিন্তু ছাদ কোথাও আর আস্ত নেই। সারা রাতের বৃষ্টি আমার গায়ের উপর এসে পড়েছে। মাঝে ছাদ ভেঙে মাথায় পড়ে, তাই পালিয়ে এলাম বাইরে। কিন্তু তাতেও কি রক্ষে আছে মা? পঙ্গপালের মতো মশা ঝাঁকে ঝাঁকে সমস্ত রাত্রি যেন চুপ লেখেছে। গায়ের অর্ধেক রক্ত বোধ করি আর নেই মা। ছি 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 ছি, নন্দরানীর তো লজ্জায় মাথা কাটা যাওয়ার উপক্রম। যাই হোক, বহু সাধ্য সাধনায় ঘরে আনলেন বৃদ্ধ গুরুদেবকে। তারপর গুরুদেবের অবস্থা দেখে নন্দরানীর দু চোখ অশ্রু সজল হয়ে উঠল।
কিন্তু হঠাৎ তার মনে হলো একটা অদ্ভুত কথা। কিন্তু বাড়িটা যে 3 তলা, আপনার উপরের তো আরো 2টো ঘর আছে। বৃষ্টির জল 3-3টে ছাদ ফুঁড়ে নামবে কি করে? এটা নিশ্চয়ই ওই শয়তান লালুর কাজ। কি যেন একটা মাথায় আসতেই নন্দরানী ছুটে গিয়ে বিছানা হাতড়ে দেখলেন মাঝখানে চাদর অনেকখানি ভিজে, মশারি বেয়ে টপ টপ করে জল ঝরছে। তাড়াতাড়ি নামিয়ে দেখলেন ন্যাকড়ায় বাঁধা এক চাঙড় বরফ। সবটা গলেনি, তখনও খানিক টুকরো বাকি আছে। হারাম জাদা লিলো, কোথায়? কাজকর্ম চলে যাকগে, বজ্জারটাকে যেখানে পাবি মারতে মারতে ধরে আন দেখি, আজও কি আমি মেরেই ফেলবো। আহা হা হা, কি কাণ্ড করছো বলো দেখি নন্দরানী। হলোটা কি? এত চেল্লাচ্ছ কেন? হয় তোমার ওই লেলোকে বাড়ি থেকে তাড়াও, না হয় আজই আমি গঙ্গায় ডুবে এ মহাপাতকের প্রায়শ্চিত্ত করব। বিনা দোষে গুরুদেবের দশা কি করেছে চোখে দেখো গে। অমনি সবাই হুড় মুড়িয়ে ঘরের ভিতরে গেলেন। নন্দরানী সব দেখালেন, সব বললেন। গুরুদেবও ব্যাপারটা সবটাই বুঝলেন। নিজের নির্বুদ্ধিতা বৃদ্ধ মানুষ হাহা করে হেসে ফেললেন। দেখলেন নন্দরানী, ওইটুকু ছেলের বুদ্ধিতে আমি গোটা রাত একেবারে নাজেহাল হয়ে গেলুম গো। এ আমারই মস্ত বড় দোষ। লালুর বাবা, উনি অন্যদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইলেন। হয়তো নিজের ছেলের বুদ্ধি আর দুষ্টুমির বহর দেখে মনে মনে হাসছিলেন। ঠিক তখনই খেন্তি মানে নন্দরানীর খাস পরিচারিকা এসে বলল, মা, লালুবাবু তো বাড়িতে নেই। সে তো মাসিমার বাড়িতে বসে খাবার খাচ্ছে গো। মাসিমা তাকে আসতে দিলেন না। তাকে আর আমি এ বাড়িতে ঢুকতেও দেব না, জানিয়ে দিস সে কথা। মাসিমা মানে নন্দরানীর ছোট বোন, যার স্বামীও উকিল, অন্য পাড়ায় থাকেন। লালু যে তার বড় প্রিয়। লালু এরপর দিন 15 সে বাড়িতেই রয়ে গেল। এ বাড়ির ত্রিসীমানায় পাও দিল না। তো এই ছিল আমাদের লালুর কীর্তি। দেখলেন তো বন্ধুরা, লালু গুরুদেবের সঙ্গে কি গন্ডগোলটাই না পাকালো। লালুর এমন আরও কিছু কীর্তিকলাপ নিয়ে আসছে পরবর্তী গল্প, ঠিক পরের শনিবার রাত্রি 9:30টায়। তবে এই পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে একটা কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি মনে হয় হাইপ করতে পারেন। যারা এই চ্যানেলের নতুন বন্ধু তাদের জন্য অনুরোধ রাখব, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এবার চলে আসি গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। তারা হলেন স্নেহা, ঈশানী ঘোষ, সৃজা মুখার্জি, মোহিনী ভট্টাচার্য, রিয়া দাস, সায়ন্তনী মণ্ডল, তনুশ্রী দাস, সুপ্রিয়া মাঝি, ঝর্ণা খাতুন, সীমা গিরি, আয়ুষ মাখাল, বুধিয়া নায়েক সহ অনেকেই। এবার চলে আসব আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন, নন্দরানীর গুরুদেবের নাম কি? যদি গল্পটা মন দিয়ে শোনা হয়ে থাকে তাহলে এই প্রশ্নের উত্তর ভীষণ সহজ। তাই সময় নষ্ট না করে চটপট মোবাইল ফোনটা নিন আর টাইপ করুন সঠিক উত্তর শুধুমাত্র কমেন্ট বক্সে। কথা দিচ্ছি, প্রতি পর্বের মতো পরবর্তী পর্বে ঘোষণা করব প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম। আজ তবে এ পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে আগামী শনিবার ঠিক রাত্রি 9:30টায় লালু গল্পের আরও একটি পর্ব নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। ভূত চর্চার পাশাপাশি ভালোবাসার মরশুমকেও সঙ্গে রাখতে ভুলবেন না কিন্তু।